নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব লেসন 7G এর অন্তর্গত মিসলেনিয়াস ট্রান্সলেশনস এর পার্ট 5 দ্য সিকোয়েন্স অফ টেন্সেস সম্পর্কে। তবে এই যে চ্যাপ্টারটি আজকে আলোচনা হবে দ্য সিকোয়েন্স অফ টেন্স, এটা কিন্তু ট্রান্সলেশনস এর কথা ভেবে আলোচনা করা হবে, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনস এর জন্য এই সিকোয়েন্স অফ টেন্স, এই গ্রামারের নিয়মটা জানা জরুরি। তো আজকে আমরা জানবো দ্য সিকোয়েন্স অফ টেন্সেস সম্পর্কে। তবে এই চ্যাপ্টারটি শুরু করার আগে এই চ্যাপ্টারের জন্য ক্লজ ক্লজ সম্পর্কে একটু জানতে হবে। ক্লজ সম্পর্কে জানলে তবে আমরা সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে বুঝতে সুবিধা হবে। তো আমি প্রথমে আলোচনা করব ক্লজ সম্পর্কে সংক্ষেপে, তারপরে আমি সিকোয়েন্স অফ টেন্সে আসছি। আবার ক্লজ সম্বন্ধে জানতে গেলে, সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে জানতে গেলে আমি এক্ষুনি বললাম আমাদের ক্লজ সম্পর্কে জানতে হবে। সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে জানতে গেলে আমাদেরকে ক্লজ সম্পর্কে জানতে হবে। আবার ক্লজ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে কনজাংশন সম্পর্কে জানতে হবে। কনজাংশনস জানলে আমরা ক্লজ বুঝতে পারবো, আর ক্লজ বুঝতে পারলে আমরা তখন দ্য সিকোয়েন্স অফ টেন্স বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এক এক করে বোঝাই। প্রথমে কনজাংশনস, তারপর ক্লজ, তারপর সিকোয়েন্স অফ টেন্স। আচ্ছা, কনজাংশনস দুই ধরনের। কোঅর্ডিনেটিং কনজাংশনস আর সাবঅর্ডিনেটিং কনজাংশনস। তো কোঅর্ডিনেটিং কনজাংশনস আবার চার ধরনের আছে, আমি সবগুলো দিলাম না। আমি কোঅর্ডিনেটিং কনজাংশনস চার ধরনের আছে: কিউমুলেটিভ, অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ আর ইলেটিভ। তো আমি চার ধরনের চারটি কোঅর্ডিনেটিং কনজাংশন দিলাম। আরো আছে, সেগুলো দিলাম না। এগুলো আমি ডিটেলসে কোঅর্ডিনেটিং কনজাংশনের যে ভাগগুলো রয়েছে এবং এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো আমি যখন কনজাংশনসের চ্যাপ্টার পার্টস অফ স্পিচ যখন কভার করব, তখন আমি এই কনজাংশনসের চ্যাপ্টারটা অবজেক্টিভ কোশ্চেনের কথা ভেবে কনজাংশনসের চ্যাপ্টারটা ডিটেলসে করাবো। এখন আমি ট্রান্সলেশনসের জন্য যতটুকু জানা প্রয়োজন ততটুকু বলছি। তো এই চার ধরনের কনজাংশনস রয়েছে: অ্যান্ড, বাট, অ্যান্ড কিউমুলেটিভ, বাট অ্যাডভার্সেটিভ অর অল্টারনেটিভ, আর সো হচ্ছে ইলেটিভ কনজাংশনস। তো কোঅর্ডিনেটিং কনজাংশনস এইগুলো আছে, আর সাবঅর্ডিনেটিং কনজাংশনস কি বাকি সব, যেমন সব থেকে বেশি ব্যবহৃত সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট আছে, ইফ আছে, বিকজ আছে, যত ডব্লিউএইচ ওয়ার্ড আছে সব আছে, হু, হোয়াট, ওয়েন, যত ডব্লিউএইচ ওয়ার্ড আছে, আর লিখলাম না, হুম, হোয়াই, হাউ, সব সব হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। তারপর বিফোর, আফটার, এগুলো আরো আছে, আমি আর লিখলাম না।
পরে এগুলো ডিটেলস আলোচনা করব। তো কনজাংশনস এই দুই ধরনের, কোঅর্ডিনেটিং কনজাংশনস, সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এইবার ক্লজটা বলি। ক্লজ ক্লজ তিন ধরনের। প্রিন্সিপাল বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একই ব্যাপার। তারপরে আসছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর শেষে আসছে কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ আবার তিনটি ভাগ আছে। নাউন বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, আর অ্যাডভার্বিয়াল ক্লজ। এইবার এই যে কনজাংশনস দুই ধরনের আছে, এই কোঅর্ডিনেটিং কনজাংশনস গুলো কোঅর্ডিনেট ক্লজে ব্যবহার করা হয়। কোঅর্ডিনেটিং কনজাংশনস গুলো কোঅর্ডিনেট ক্লজে ব্যবহার করা হয়। আর সাবঅর্ডিনেটিং যে কনজাংশনস গুলো আছে সেটা সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহার হয়। তাহলে আমি উদাহরণ দিই, দিলে বোঝা যাবে ব্যাপারটা কেমন। He came and sat beside me. সে আসলো এবং আমার পাশে বসলো। আরেকটা লিখলাম, he said that he knew me. সে বলল যে সে আমাকে চেনে। এখানে একবার এই কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড ব্যবহার করেছি প্রথম সেন্টেন্সটাতে, আর দ্বিতীয় সেন্টেন্সটাতে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট ব্যবহার করেছি। দেখা যাক, দেখো যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশনস যখন দুটো সেন্টেন্সের দুটো, আচ্ছা এখানে ক্লজের ধারণাটা দিয়ে দিই। যদি এখানে অ্যান্ড না থাকতো কি হতো, হি কেম আর তারপর কি হতো, হি স্যাট বিসাইড মি, সে আসলো সে আমার পাশে বসলো, দুটো সেপারেট সেন্টেন্স। এবার এই দুটো সেপারেট সেন্টেন্সকে যদি আমি কোনো কনজাংশনস দিয়ে যুক্ত করি তখন কিন্তু দুটো সেপারেট সেন্টেন্স থাকলো না, তখন দুটো সেপারেট সেন্টেন্স একটাই সেন্টেন্স হয়ে গেল। একবার ফুল স্টপ বসছে, আগে দুটো ফুল স্টপ ছিল, এবার একটা ফুল স্টপ বসছে, একটা ফুল স্টপ মানে একটাই সেন্টেন্স। তা যখন দুটো সেন্টেন্স একটা কনজাংশনসের দ্বারা বিভক্ত হয়ে দুটো আলাদা আলাদা ছোট ছোট সেন্টেন্স তৈরি হলো, যে আলাদা 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 ছোট ছোট সেন্টেন্স তৈরি হলো, সেই সেন্টেন্সগুলোকে আর সেন্টেন্স বলা হবে না, সেগুলো হয়ে গেল ক্লজ। যেমন হি কেম, এটা একটা ক্লজ। স্যাট বিসাইড মি, এখানেও হি উজ্জ আছে, হি একবার দেওয়া হয়েছে বলে আর দেওয়া হয়নি। হি কেম অ্যান্ড হি স্যাট বিসাইড মি, এখানে তাহলে হি কেম আর হি স্যাট বিসাইড মি দুটো আলাদা আলাদা কি হয়ে গেল, আলাদা আলাদা ক্লজ হয়ে গেল। ক্লজ মানে কি, বাক্যাংশ। বাক্যাংশ মানে কি, বাক্যের অংশ। এইটা পুরোটা এবার একটা বাক্য হয়ে গেল বা পুরোটা সেন্টেন্স হয়ে গেল। এই সেন্টেন্সের এই ছোট ছোট যে সেন্টেন্স তৈরি হলো কনজাংশনসের দুদিকে,
এই ছোট ছোট সেন্টেন্সকে বলা হচ্ছে ক্লজ বা বাক্যাংশ, আর পুরোটাকে বলা হচ্ছে সেন্টেন্স। একইভাবে দ্যাট এর এদিকে আছে একটা ক্লজ, এদিকে আছে আরেকটা ক্লজ, তাহলে দুটোই বাক্যাংশ আর পুরোটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য। এইবার আসি, তাহলে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হয়েছে, তার দুদিকে দুটো ক্লজ আছে, এখানে সাবঅর্ডিনেটিং দ্বিতীয়টাতে সাবঅর্ডিনেটিং কনজাংশনস আছে। এইবার যখন কোঅর্ডিনেটিং কনজাংশনস ব্যবহার হয় কোনো সেন্টেন্সে, তখন দুদিকে কি থাকে, প্রিন্সিপাল ক্লজ থাকে বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ঠিক আছে, যখন কোঅর্ডিনেটিং কনজাংশন এই কনজাংশন ইউজ হয় তখন দুদিকেই কি থাকে, প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ থাকে। কেন স্বাধীন ক্লজ? না, এগুলো দুটো সেন্টেন্স দুটোই স্বাধীন থাকে, একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, নির্ভরশীল নয়। সে আসলো আর আমার পাশে বসলো। আর দুটোই প্রিন্সিপাল ক্লজ, একদিক থেকে দুটোই প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হলে, আরেক দিক থেকে এটা কোঅর্ডিনেট ক্লজ। এটা একদিক থেকে প্রিন্সিপাল, দুটোই প্রিন্সিপাল ক্লজ আর দুটোই আবার কি, কোঅর্ডিনেট ক্লজ। কখন কোঅর্ডিনেট ক্লজ হবে? যখন কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হবে তখন কোঅর্ডিনেট ক্লজ হবে। তাই কোঅর্ডিনেটিং কনজাংশনস ব্যবহার হলেই দুদিকে কোঅর্ডিনেট ক্লজ তৈরি হয় বা প্রিন্সিপাল ক্লজ তৈরি হয়। মানে কোঅর্ডিনেট ক্লজও হচ্ছে এক ধরনের প্রিন্সিপাল ক্লজ। যখন কখন কোঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজ হবে যখন কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার হবে। ঠিক আছে, এইবার সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজে আসছি। আচ্ছা, এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হয়েছে, মানে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনসের ডান দিকে, একদম ঠিক ডান দিকে যে সেন্টেন্সটা থাকে বা সরি যে ক্লজটা থাকে তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজ বাদ দিয়ে যে অংশটা পড়ে থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ, প্রিন্সিপাল ক্লজ। এইবার এই সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। যেমন সে বলেছিল যে সে আমাকে চেনে, সে বলেছিল বলেই আমি জানতে পারলাম যে সে আমাকে চেনে। সে যদি না বলতো জানতাম না। তাহলে এই ক্লজটার উপর এই ক্লজটা নির্ভরশীল, তাহলে এইটাকে প্রিন্সিপাল ক্লজ বলা হবে, আর এই নির্ভরশীল অংশটাকে বলা হবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আচ্ছা তাহলে যখন তাহলে যখন সাবঅর্ডিনেটিং কনজাংশনস ব্যবহার হবে তখন তার ঠিক ডান পাশে যে ক্লজটা থাকবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, আর অন্য যে ক্লজটা থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এবার এই সাবঅর্ডিনেট ক্লজটা আবার তিন ভাগে বিভক্ত: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এইগুলো আমি ডিটেলসে যখন ক্লজের চ্যাপ্টার আলোচনা করব তখন করাবো। এখন কিন্তু আমি সিকোয়েন্স অফ টেন্সটা জানার জন্য আমি ক্লজটা বোঝালাম, তাহলে বোঝা গেল। এইবার একটা কথা বলি, শুধু যদি এখানে লিখতাম হি কেম বা লিখতাম হি স্যাড বিসাইড মি, দেখো এই সেন্টেন্সে কোনো কনজাংশনস ব্যবহার হয়নি, এগুলো সবই সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। ঠিক আছে, যদিও বা এমন এমন হতো ইউ অ্যান্ড হি স্যাড বিসাইড মি, হি অ্যান্ড হি কেম, তুমি এবং সে এসেছিল, এটাও সিম্পল সেন্টেন্স, কারণ এখানে দুটো ক্লজ যুক্ত করেনি, জাস্ট দুটো ওয়ার্ড যুক্ত করেছে, এটাও সিম্পল সেন্টেন্স। তাহলে কনজাংশনস থাকলেও যদি দুটো ওয়ার্ড যুক্ত করে তখন কিন্তু ওটা সিম্পল সেন্টেন্স। কিন্তু এখানে দেখো কনজাংশন আছে, দুটো ওয়ার্ড যুক্ত করেনি, দুটো সেন্টেন্স যুক্ত করা হয়েছে, তখন কিন্তু এই দুটো ক্লজ। এটা ক্লজ নয়, মানে এখানে এটা সিম্পল সেন্টেন্স, এটাও সিম্পল সেন্টেন্স, এটাও সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। যখন তাহলে কনজাংশনস ব্যবহার হচ্ছে না, বা যদিও হয় কনজাংশনস যদি দুটো শব্দকে জাস্ট যুক্ত করে তখন পুরো সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। আর যখন কোনো সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশনস ব্যবহার হচ্ছে, এই অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশনস ব্যবহার হচ্ছে, তখন পুরো সেন্টেন্সটা হবে কি, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। আর যখন এই সাবঅর্ডিনেটিং কনজাংশনস ব্যবহার হবে তখন পুরো সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সেন্টেন্স তিন ধরনের। সিম্পল সেন্টেন্স কখন হবে? যখন কনজাংশনস ব্যবহার হবে না, আর যদিও হয় দুটো শব্দকে যা যুক্ত করবে বা দুটো ফ্রেজকে যুক্ত করবে, শব্দগুচ্ছকে যুক্ত করবে, কিন্তু কোনো বাক্যকে যুক্ত করবে না, তখন সেটা সিম্পল সেন্টেন্স হবে। এগুলো সিম্পল সেন্টেন্স। আর যখন কোঅর্ডিনেটিং কনজাংশনস ব্যবহার হবে আর তার দুদিকে দুটো ক্লজ থাকবে তখন পুরো সেন্টেন্সটা হবে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। যখন সাবঅর্ডিনেটিং কনজাংশনস ব্যবহার হবে
তার দুদিকে দুটো ক্লজ থাকবে, তখন পুরো সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এইবার আমরা যে এক্ষুনি আলোচনা করলাম যে সিকোয়েন্স অফ টেন্স শিখবো আজকে, এই সিকোয়েন্স অফ টেন্স করা হয় এই কমপ্লেক্স সেন্টেন্সের। সিকোয়েন্স অফ টেন্স, এই যে সিকোয়েন্স অফ টেন্স শিখবো, সেইটা শেখার জন্য আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্সের ধারণাটা জানতে হয়। আর কমপ্লেক্স সেন্টেন্সের ধারণা পাবো আমরা ক্লজটা জানলে, আর ক্লজটার ধারণা পাবো আমরা কনজাংশনটা জানলে। তাহলে কনজাংশনটা জানলাম, তারপর ক্লজ জানলাম, তারপর কমপ্লেক্স সেন্টেন্স জানলাম। এইবার আমরা আজকের যে চ্যাপ্টার বা লেসনটা আলোচনা হবে সেইটা জানবো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি? যখন এই বিভিন্ন ধরনের কোঅর্ডিনেটিং, বিফোর স্পেলিং এমন হবে, যখন এই বিভিন্ন সাবঅর্ডিনেটিং কনজাংশনসের সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনো সেন্টেন্সে থাকে, তখন সেই সেন্টেন্সটা হয় কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেটিং কনজাংশনস গুলো থাকলেই সেই সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর সেই সেন্টেন্সে যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, সেই সেন্টেন্সের সাবঅর্ডিনেটিং কনজাংশনস দিয়ে শুরু ক্লজটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, আর অন্য যে অংশটা প্রধান অংশটা পড়ে থাকবে সেটা প্রিন্সিপাল ক্লজ। এই কনসেপ্টটা জানলেই এই প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর এই কমপ্লেক্স সেন্টেন্স, এই কনসেপ্টটা জানলেই আমাদের সিকোয়েন্স অফ টেন্সটা জানা যাবে। ঠিক আছে, আমি মুছে নিই। হ্যাঁ, তো এইবার জানবো সিকোয়েন্স অফ টেন্সটা কি। সিকোয়েন্স অফ টেন্স জানার আগে বলে দিই, এই যে বাক্যগুলো বাংলা বাক্য দেওয়া রয়েছে, দেখো প্রত্যেকটা বাক্যে যে কথাটা রয়েছে, যে ইংরেজি হচ্ছে দ্যাট। আর দ্যাট কোনো সেন্টেন্সে থাকলে সেই সেন্টেন্সটা একটু আগে হয় কি বললাম, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। তো এই সেন্টেন্সে এই দ্যাটের পরের অংশটুকু, এই ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্যাটের আগের অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্রতি সেন্টেন্সের ক্ষেত্রে। এদিকের গুলো প্রিন্সিপাল ক্লজ, এদিকের গুলো সাবঅর্ডিনেট ক্লজ। তো সিকোয়েন্স অফ টেন্স মানে কি, এমনি সিকোয়েন্সের বাংলাটা বলে দিই। সিকোয়েন্স মানে হচ্ছে ধারাবাহিকতা, ধারাবাহিকতা বা পর্যায়ক্রম। ঠিক আছে, মানে এই টেন্সটা কোন ধারাবাহিকতা বা কোন পর্যায়ক্রমে ব্যবহার হবে। টেন্স কার হয় সেক্ষেত্রে বলে দিই, টেন্স বলতে কি, ভার্বের টাইমকে বলা হয় টেন্স। মানে ভার্বটা কোন সময়ে, কোনো কাজ কোন সময়ে সম্পন্ন হচ্ছে সেইটাকে টেন্স বলা হয়। আর সেই টেন্সটা কোন ধারাবাহিকতা বা কোন পর্যায়ক্রমে ব্যবহার হবে সেইটাকে বলা হয় সিকোয়েন্স। তাহলে দেখা যাক, দেখো এখানে কি আছে, প্রেজেন্ট টেন্স আছে। এখানে এই যে ভার্বটা আছে, এইটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা কি টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। আর এখানে কোনো ভার্ব নেই কিন্তু আছে, হয় উজ্জ আছে। এই যে ভার্বটা আছে হয়, এটাও আছে কি প্রেজেন্ট টেন্সে। আর এখানে যে ভার্বটা আছে কি ফিউচার টেন্সে। আর এখানে যে ভার্বটা আছে সেটা আছে প্রেজেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তো সিকোয়েন্স অফ টেন্স কাকে বলে? প্রথম নিয়ম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের, যদি এইটা তো প্রিন্সিপাল ক্লজ আর এটা সাবঅর্ডিনেট ক্লজ, যের পরের অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ আর আগের অংশটুকু প্রিন্সিপাল ক্লজ। বলছে এই যে প্রধান বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজ আছে, সেই প্রধান বাক্যাংশ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, এই যে প্রধান বাক্যাংশের যে ভার্বটা বা ক্রিয়াটা, সেই ক্রিয়াটা যদি বর্তমান সময় বা ভবিষ্যৎ সময়ের হয়, প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয়, তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ আছে, সেই অপ্রধান বাক্যাংশের যে ভার্ব বা ক্রিয়াগুলো থাকবে সেগুলো যে কোনো টেন্সের হতে পারে, প্রেজেন্ট টেন্সের হতে পারে, পাস্ট টেন্সের হতে পারে, ফিউচার টেন্সের হতে পারে, অর্থ অনুযায়ী যা। এখানে হয় বলেছিল বলে প্রেজেন্ট টেন্স, এখানে খেলছিলাম বলে মানে পাস্ট
অতীতে চলছিল বোঝাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। মানে আমি এইটা বলতে যাচ্ছি, তাহলে সিকোয়েন্স অফ টেন্সের প্রথম নিয়ম বলছে, তাহলে সিকোয়েন্স অফ টেন্সটা ব্যাপারটা কি? সিকোয়েন্স অফ টেন্স ব্যাপারটা হচ্ছে যখন প্রিন্সিপাল ক্লজের উপর সাবঅর্ডিনেট ক্লজ নির্ভরশীল হয়, তখন সেইটাকে, যখন আমরা প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজের টেন্স ব্যবহার করি, সেটাকেই বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। মানে প্রিন্সিপাল ক্লজে যদি আমরা, আচ্ছা আমি প্রথম নিয়ম কি বললাম, প্রিন্সিপাল ক্লজে যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়, সাবঅর্ডিনেট ক্লজে আমরা যে কোনো টেন্স ব্যবহার করতে পারি, এটা প্রথম নিয়ম। এই দুটো হচ্ছে প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়ম কি বলছে? দ্বিতীয় নিয়ম বলছে যদি প্রিন্সিপাল ক্লজের টেন্সটা পাস্ট টেন্সে হয়, প্রিন্সিপাল ক্লজের টেন্সটা এগুলো সব দেখো পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই পাস্ট করতে হবে, সেটা অবশ্যই পাস্ট করতে হবে, যে টেন্স থাকুক না কেন। তাহলে প্রথম নিয়ম কি বললাম, 1 আর 2-এ প্রিন্সিপাল ক্লজে যদি প্রেজেন্ট টেন্স থাকে, সাবঅর্ডিনেট ক্লজে যে কোনো টেন্স হতে পারে, সে প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, ফিউচারও হতে পারে। ফিউচারের উদাহরণ যদিও দিইনি, হতে পারে, আমি পরে দেখাচ্ছি। ওটা প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়ম কি বলছে, প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, সাবঅর্ডিনেটটাও বাংলা যা অর্থ থাকুক না কেন সেটা কিন্তু পাস্ট টেন্সেই হবে। প্রিন্সিপাল প্লাস প্রিন্সিপাল পাস্ট হলে সাবঅর্ডিনেটও পাস্ট হবে। এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের দ্বিতীয় নিয়ম। আর তৃতীয় নিয়ম কি বলছে, প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যদি পাস্ট থাকে, আর যদি সাবঅর্ডিনেট ক্লজের যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে সেটার দ্বারা যদি এই তিনটে জিনিস, কি কি, সরি, চিরসত্য কথা, চিরসত্য কথা, কোনো চিরসত্য কথা, বা কোনো অভ্যাস, বর্তমানের অভ্যাস, বা কোনো বা কোনো ঘটনা যেটা এখনো পর্যন্ত বাস্তব মানে সত্যি আছে, সেই রকম চিরসত্য কথা, অভ্যাস, ঘটনা, ঘটনাটা আমি ঐতিহাসিক ঘটনা দিতে পারি, কোনো ঐতিহাসিক ঘটনা, ঠিক আছে, চিরসত্য কথা, অভ্যাস বা ঐতিহাসিক ঘটনা। যদি প্রিন্সিপাল ক্লজ, যদি সাবঅর্ডিনেট ক্লজটার দ্বারা এই তিনটে বোঝায়, চিরসত্য কথা, অভ্যাস, ঐতিহাসিক ঘটনা, তাহলে প্রিন্সিপাল ক্লজের টেন্সটা পাস্ট টেন্স থাকলেও এই সাবঅর্ডিনেট ক্লজটা সবসময় কি হয়, প্রেজেন্ট টেন্সেরই হয়। তাহলে আমি এখানে সিকোয়েন্স অফ টেন্সের মূল বিষয়বস্তুটা কি, তাহলে আমি এখানে একটা এক্সাম্পল দিলে ইংলিশ সেন্টেন্স দিলে আরো বিষয়টা সহজ হবে। দেখো, সে মনে করে, হি বা সি থিংস, মনে করা প্রেজেন্ট টেন্স, থিংস দ্যাট সে সৎ, তাহলে প্রেজেন্ট টেন্স এটা, হি ইজ অনেস্ট। এই হলো। তাহলে দেখো প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট টেন্সে আছে, এই হি থিংস এটা প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট হি ইজ অনেস্ট এটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এই প্রিন্সিপাল ক্লজের ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকার জন্য সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা যে কোনো টেন্সের হয় বলেছি, অর্থ অনুযায়ী। এখানে হয় বলেছিল বলে ইজ হয়েছে, ঠিক আছে। সে মনে করে যে, সে যদি বলতো সৎ ছিল, তাহলে ছিল যদি থাকে, এখানে হয় না থাকে, যদি ছিল থাকে তাহলে আমি এখানে ওয়াজ করে দেবো, আমি সবকিছুই করতে পারি। সে যদি বলি সে মনে করে যে সে সৎ হবে, তাহলে আমি করতে পারি হি উইল, যা খুশি করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু হয় আছে তাই আমি ইজ দিলাম। তাহলে প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, আমি সাবঅর্ডিনেট ক্লজে আমি অর্থ অনুযায়ী যা কিছু করতে পারি। তাহলে প্রেজেন্ট টেন্স আছে বলে প্রেজেন্ট টেন্স করেছি। পরেরটাতে দেখো, আমরা শিক্ষককে বলবো, উই, তাহলে এটা ফিউচার টেন্স আছে, উই শ্যাল টেল দ্য টিচার, উই শ্যাল টেল দ্য টিচার, আমরা টিচারকে বলবো, দ্যাট যে
আমরা টিচারকে বলবো যে আমরা তখন ক্লাসের ভিতরে খেলছিলাম, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস আছে। উই ওয়ার প্লেইং ইনসাইড দ্য ক্লাস। তাহলে এই প্রিন্সিপাল ক্লজের ভার্বটা ফিউচার টেন্সে থাকার জন্য এখানে আমি যে কোনো টেন্স করতে পারি, তো এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে বলে এই পাস্ট কন্টিনিউয়াস করেছি। ঠিক আছে, এখানে যদি আমরা ভিতরে খেলছি থাকতো, লাম না থেকে খেলছি থাকতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতো, তাহলে আমি ইজ প্লেইং করতাম। যদি থাকতো খেলবো, তাহলে উইল প্লেটা উড প্লে হতো। ঠিক আছে, এখানে মোটামুটি আমরা যা কিছু টেন্স ব্যবহার করতে পারি। যখন কখন কখন করতে পারি সাবঅর্ডিনেট ক্লজের টেন্স, যা কিছু করতে পারি কখন কখন, যখন প্রিন্সিপাল ক্লজের ভার্বটা প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে থাকবে। ঠিক আছে, এইবার আমরা জানবো প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে। তিনি জানতেন, she knew that, যে। দেখো এবার প্রিন্সিপাল ক্লজের ভার্বটা পাস্ট টেন্সে আছে, নো নিউ নোন পাস্ট টেন্সে আছে। আমরা তার জন্য অপেক্ষা করব। দেখো এইটা ধরে নাও এইটুকু অংশ নেই, শুধু এইটুকু আছে, আমরা তার জন্য অপেক্ষা করব, ইংরেজি কি হয়? উই শ্যাল ওয়েট ফর হার, উই শ্যাল ওয়েট ফর হার। এইটা হতো, দেখো আমরা তার জন্য অপেক্ষা করব, তাহলে এটা ফিউচার টেন্স, ওই জন্য শ্যাল ওয়েট হতো। কিন্তু এবার দেখো দ্যাট এর এদিকে পাস্ট টেন্স আছে, তাহলে আমরা এদিকে যে কোনো টেন্স করতে পারি না। আগে যে একের দাগে দুই নিয়মে যেটা বলেছি যে কোনো টেন্স করতে পারি না, এখানে আমাকে অবশ্যই পাস্ট টেন্স করতে হবে। দেখো প্রিন্সিপাল ক্লজ পাস্ট থাকলে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট হবে, কিন্তু আমার এখানে তো ফিউচার টেন্স আছে, তাহলে আমি ফিউচার টেন্সকে আবার পাস্ট করব কি করে? করা যায়, এই যে ফিউচার টেন্সের মডেল ভার্বটা আছে, এটাকে শ্যালটাকে আমরা কি করে দেবো, শ্যাল আর উইলের, মনে রাখবে শ্যাল আর উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। আমরা তাহলে উড ওয়েট করে দেব, করে দিলে আমাদের যে সিকোয়েন্স অফ টেন্সের নিয়মটা পূরণ হবে। তাহলে তিনি জানতেন যে আমরা তার জন্য অপেক্ষা করব। শি নিউ দ্যাট উই উড ওয়েট ফর হার, উই শ্যাল নয় বা উই উইল নয়। ঠিক আছে, কেন উইল বা উই শ্যাল হবে না? কারণ টেন্সটা প্রিন্সিপাল ক্লজের টেন্সটা পাস্ট টেন্সে আছে। একইভাবে পৃথা বলল, পৃথা said that, তাহলে এখানেও রিপিটিং প্রিন্সিপাল ক্লজের ভার্বটা পাস্ট টেন্সে আছে। তাহলে এবার সাবঅর্ডিনেট ক্লজে দেখা যাক কি টেন্সে আছে। আগে ধরছি যে এটা নেই, ধরে নিচ্ছি এটা আছে। সে তার ফোন বাড়িতে ফেলে এসেছে। she has left, তাহলে বাড়িতে ফোন ফেলে এসেছে, এটা কি হচ্ছে? এটা কিন্তু অরিজিনালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে she has left her phone at home। তাহলে এখানে দেখো ভার্বটা এখানে ফেলে এসেছে প্রেজেন্ট পারফেক্ট, কাজটা শেষ হয়েছে বোঝাচ্ছে, তো ওই জন্য প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। কিন্তু এইবার দেখো, যেহেতু এখানে এই পুরো বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, আর এখানে প্রিন্সিপাল ক্লজটা দেখো পাস্ট টেন্স আছে, এই পাস্ট টেন্স আছে, প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স হওয়ার জন্য সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাও পাস্ট টেন্স হবে। কিন্তু আমি দেখছি সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কে পাস্ট করতে হবে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কে পাস্ট করতে গেলে কি হবে? এখানে হ্যাজটাকে পাস্ট করে দিতে হবে, দিলে পাস্ট হয়ে যাবে। তাহলে কি হবে? হ্যাড লেফট। আগেটা যেমন শ্যাল থেকে উড হয়েছে, এখানেও হ্যাজ থেকে হ্যাড হবে, পাস্ট ফর্ম করে দিতে হবে। তাহলে এটা করা যাক। মা বললেন যে, মাদার সেড দ্যাট, মাদার সেড দ্যাট, মা বললেন যে, এখানে এটা পাস্ট টেন্সে আছে। আচ্ছা ধরে নাও এই অংশটুকু নেই, এই অংশটুকু কি হবে? তিনি আমার জন্য রান্না করছেন, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। she is cooking for me, প্রেজেন্ট কন্টিনিউয়াস, রান্না করছেন, she is cooking for me। শুধু যদি এই অংশটুকু থাকতো আমরা এটা লিখতাম she is cooking for me, কিন্তু এই অংশটুকু নেই, এর সঙ্গে প্রিন্সিপাল ক্লজও আছে। মা বললেন যে, দেখো প্রিন্সিপাল ক্লজে ভার্বটা পাস্ট টেন্স আছে, তাহলে দ্যাট এর পরে আমরা কি করব?
দ্যাটের পরে আমাকে আবার পাস্ট করতে হবে। প্রিন্সিপাল ক্লজের ভার্বটা পাস্ট, এখানেও পাস্ট হবে। তাহলে ওই জন্য আমার কিন্তু এখানে দেখছি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পাস্ট করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পাস্ট করবো কি করে, ইজটা ওয়াজ করে দেবো, ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, হয়ে গেল। তাহলে মা বললেন তিনি আমার জন্য অপেক্ষা করছেন, তাহলে মাদার সেড দ্যাট শি ওয়াজ কুকিং ফর মি, সরি মা বললেন তিনি আমার জন্য রান্না করছেন, মাদার সেড দ্যাট শি ওয়াজ কুকিং ফর মি। দেখো এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলেও আমরা দেখো পাস্ট কন্টিনিউয়াস করেছি, কেন করেছি, কারণ প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে আছে। এখানে দেখো ফেলে এসেছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, দেখো আমরা এখানে পাস্ট পারফেক্ট করেছি, কেন, প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে আছে। এখানে দেখো ফিউচার টেন্স আছে, তাহলে শ্যাল বা উইল ওয়েট হওয়ার কথা, কিন্তু এখানে উড ওয়েট হয়েছে, কেন, প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে আছে। তাহলে প্রথম নিয়ম বলছে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সের হতে পারে, অর্থ অনুযায়ী যে কোনো টেন্সের হতে পারে, যা টেন্স থাকবে তাই হবে। এখানে প্রেজেন্ট টেন্স ছিল বলে প্রেজেন্ট টেন্স হয়েছে, এখানে পাস্ট কন্টিনিউয়াস ছিল বলে এখানে পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। দেখো এগুলো টেন্স চেঞ্জ হয়নি, কিন্তু এখানে দেখো প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্স হওয়ার জন্য সাবঅর্ডিনেট ক্লজ যে টেন্সই থাকুক না কেন সেই টেন্সের পাস্ট টেন্স হয়েছে। আর এইবার শেষের বাক্যটা দেখবো। দেখো শেষের বাক্যটাতে কি বলছে, দেখো এখানেও দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, কিন্তু পাস্ট টেন্স থাকলেও সাবঅর্ডিনেট ক্লজের যে বাক্যটা রয়েছে সেই বাক্যটা দেখো একটা চিরসত্য কথা, চাঁদ পৃথিবী চারদিকে ঘুরে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যদি চিরসত্য কথা বা অভ্যাস বা ঐতিহাসিক ঘটনা এই তিনটের মধ্যে যে কোনো একটা হয়, তাহলে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স থাকলেও সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট টেন্সেরই করতে হবে। প্রেজেন্ট টেন্স এই কথাগুলো পাস্ট টেন্স হয় না, এই কথাগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে করতে হয়, ঠিক আছে। ঐতিহাসিক ঘটনা বলবো না, এটা বলবো যেসব ঘটনা এখনো পর্যন্ত বর্তমান রয়েছে, এখনো সত্য আছে। আমি উদাহরণ দিচ্ছি, তাহলে চিরসত্য কথা, অভ্যাস আর ঘটনা, যেসব ঘটনা এখনো পর্যন্ত সত্য আছে সেই সব ঘটনার ক্ষেত্রে আমরা কি প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স থাকলেও আমরা সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা প্রেজেন্ট টেন্সেরই করব। তাহলে এই বাক্যটা করলে কি হবে, ট্রান্সলেট, রাজু বলল, তাহলে কি হবে, রাজু said that প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স, আচ্ছা ধরে নাও এইটাও, আচ্ছা প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স আর এই অংশটুকু তাহলে আবার পাস্ট হবে না আগেকার মতো, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সেরই হবে। চাঁদ পৃথিবী চারদিকে ঘোরে, দ্য মুন revolves around the earth। এই মুন, আর্থ, সান এগুলো ছোট হাতেরও দেওয়া যায় বড় হাতেরও দেওয়া যায়, বেটার বড় হাতে দেওয়া ক্যাপিটাল লেটারে। রাজু সেড দ্যাট দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ, দেখো এখানে এটা প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়েছে আর এটা দেখো পাস্ট টেন্স ব্যবহার হয়েছে। আগের বারে দেখো পাস্ট টেন্স ছিল বলে সব কিন্তু আমরা পাস্ট টেন্সই করেছি, কিন্তু এখানে দেখো পাস্ট টেন্স থাকলেও দেখো এখানে প্রেজেন্ট টেন্স করেছি, কেন করেছি, কারণ এই সাবঅর্ডিনেট ক্লজের বাক্যটা মানে ক্লজটা এই চিরসত্য কথা বোঝাচ্ছে বলে, ঠিক আছে। তো এই তিনটে হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম আছে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি এই ভিডিওটা মানে এই যতটুকু বোঝালাম এটা আরেকবার দেখো, দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা এই চ্যাপ্টারে আরেকটা টপিক মানে এই সিকোয়েন্স অফ টেন্স রিলেটেড আরেকটা টপিক বোঝাবো। এখানে দেখো এখানে আমি কনজাংশন সব কি দ্যাট ব্যবহার করেছি। এবার কনজাংশনস যদি ইফ থাকে তারও একটা নিয়ম আছে, কনজাংশনস ইফ থাকলে তারও ইফ দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ থাকলে তারও একটা নিয়ম আছে, সেটা এইবার বোঝাবো, ঠিক আছে। আশা করি এই তিনটে নিয়ম বুঝতে পেরেছো, 1 আর 2 এরটা প্রথম নিয়ম, 3 আর 4টা দ্বিতীয় নিয়ম, 3, 4, 5 দ্বিতীয় নিয়ম, আর 6টা তৃতীয় নিয়ম। আচ্ছা তৃতীয় নিয়মের আরেকটা উদাহরণ দিই, যেটা বলছিলাম, ধরো আরেকটা উদাহরণ দিই, আমি এটা মুছে দিচ্ছি, আমি এগুলো মুছে দিচ্ছি, তাহলে 6 7-এর দাগে হবে। তৃতীয় নিয়মের আরেকটা উদাহরণ দিচ্ছি,
পিকু বলেছিল যে তারা তারা শহরে বাস করে। দেখো, বলেছিল পাস্ট টেন্স, কিন্তু এই যে বাস করে আছে এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে পাস্ট করলে আমরা এদিকেও পাস্ট করি, কিন্তু এখানে এই অংশটুকু আমি পাস্ট করব না। কেন করব না? কারণ এটা এমন একটা ঘটনা যেটা এখনো সত্য আছে। এখনো সত্য। এখনো সত্য কি করে হলো? কারণ পিকু আগে বলেছিল কথাটা যে তারা শহরে বাস করে। তারা তো এখনো শহরে বাস করে, এমন নয় তো যে আগে শহরে বাস করতো এখন করে না। পিকু কথাটা আগে বলেছে, কিন্তু যখন কথাটা বলেছে তখনও শহরে বাস করতো, এখনো শহরে বাস করে। তাহলে কথাটা আগে বললেও কিন্তু এই এই কাজটা এখনো অতীত হয়নি, এই ঘটনাটা এখনো সত্য আছে। তাহলে আমরা এইটা পাস্ট দেখে আমি এটাকে আবার পাস্ট করব না আগের নিয়মের মতো। তাহলে আমি এখানে ট্রান্সলেট কি করব? পিকু said that he বাস করে প্রেজেন্ট টেন্স, হি লিভস, দেখো এটা পাস্ট টেন্স আছে আর এটা প্রেজেন্ট টেন্স করলাম, হি লিভস ইন দ্য টাউন। তাহলে পিকু সেড দ্যাট হি লিভস ইন দ্য টাউন। দেখো, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে এখানে কিন্তু পাস্ট টেন্স করা হয়, কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সই করা হয়েছে, কারণ এই পুরো ক্লজটার দ্বারা এমন ঘটনা বলা হয়েছে যেটা এখনো সত্য। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চিরসত্য কথা, কোনো ঘটনা এখনো যদি সত্য হয়, আর অভ্যাস যদি বোঝায় সেটাও হয়। যেমন পিকু বলেছিল, একটা অভ্যাস দিয়ে দিই। পিকু বলেছিল যে সে সে সকাল সকাল ওঠে। তাহলে এখানে দেখো এটা কিন্তু অভ্যাস বোঝাচ্ছে, ঠিক আছে? মানে সে যখন কথাটা বলেছিল তখনও সকাল সকাল ওঠে, এখনো ওঠে, তাহলে কাজটা অতীত হয়নি। ওই জন্যে আমরা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলেও, আর এই অংশটা কি বোঝাচ্ছে? অভ্যাস বোঝাচ্ছে। পাস্ট থাকলেও যেহেতু অভ্যাস বোঝাচ্ছে, সেহেতু আমি এটা প্রেজেন্টই দেবো, পাস্ট দেব না। তাহলে কি হবে? হি গেটস আপ আর্লি। পিকু সেড দ্যাট হি গেটস আপ আর্লি। দেখো, পাস্ট হওয়া সত্ত্বেও প্রেজেন্ট টেন্স হয়েছে। ঠিক আছে, তো এই তিনটে নিয়ম তোমরা একটু নোট ডাউন করে রাখো। আচ্ছা, এইবারে আমরা ইফ ক্লজ দিয়ে সিকোয়েন্স অফ টেন্সটা বোঝাবো। আচ্ছা, আমি লিখে নিই একটু। আচ্ছা, আগের বারে আমরা দ্যাট কনজাংশনস দিয়ে জানছিলাম সিকোয়েন্স অফ টেন্সের নিয়মটা। এবারে আমরা জানবো কন্ডিশনাল সেন্টেন্সেস স্টার্টিং উইথ ইফ। এইবার আমরা জানবো ইফ কনজাংশনসটা দিয়ে কেমন সিকোয়েন্স অফ টেন্স ব্যবহার, সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম ব্যবহার হয় সেটা। তো ইফ কোথায় পাচ্ছি? এই যদি, যদি ইংরেজি হচ্ছে ইফ। এই যদি যদি থাকে বাক্যের শুরুতে, তখন আমরা যে নিয়মটা, সিকোয়েন্স অফ টেন্সের যে নিয়মটা জানতে হয়, এবার সেটা জানবো। কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলা হয়? শর্তমূলক বাক্য। দেখো, এটা শর্তমূলক বাক্য। যদি তুমি আন্তরিকভাবে কাজ করো তাহলে তুমি জীবনে সফল হবে। তাহলে কোন শর্তে তুমি জীবনে সফল হবে? না, যদি তুমি আন্তরিকভাবে কাজ করো, তাহলে এই কাজটা করলে তবে, মানে এই শর্তটা পূরণ হবে এই কাজটা করলে। তাহলে এই ধরনের যদি দিয়ে কোনো বাক্য থাকলে
সেই পুরো সেন্টেন্সটাকে, এই পুরো বাক্যটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল মানে শর্তমূলক, আর সেন্টেন্স মানে বাক্য, এটাকে বলা হয় শর্তমূলক বাক্য। আন্তরিকভাবে কাজ করলে তাহলে তুমি জীবনে সফল হতে পারবে, এগুলোকে বলা হয় শর্তমূলক বাক্য। যদি কথাটা থাকলেই শর্তমূলক বাক্য হয়। আর এই যদি শর্তমূলক বাক্যটা স্টার্টিং উইথ ইফ দিয়ে যদি শুরু হয়, কারণ এই বাক্যগুলো আমরা সবই শুরু করব ইফ দিয়ে, যেহেতু বাক্যের প্রথম অংশটাই ইফ যদি দিয়ে আছে, ঠিক আছে? প্রত্যেকটি সেন্টেন্সই ইফ দিয়ে শুরু করব। দেখো এখানে কিন্তু ইফ দিয়ে শুরু করবো মানে কি, এই অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ আর এই অংশটুকু প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই প্রত্যেকটাই সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু হয়েছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু করে তারপরে আমরা প্রিন্সিপাল ক্লজ দেবো এই কমার পরে। তো এই ক্ষেত্রে আমরা কেমন নিয়ম ব্যবহার করব? প্রত্যেকটা সেন্টেন্সই ইফ দিয়ে শুরু হবে। এইবারে দেখো কি বলছে, এখানে তিনটে টাইপ আছে, আমি দুটো টাইপ দিয়েছি। কন্ডিশনাল সেন্টেন্স ইফ দিয়ে শুরু হলে দুটো টাইপ দিয়েছি, আর একটা টাইপ এখানে জায়গা ধরেনি বলে দিইনি। এটা বোঝানো হয়ে গেলে তারপর দেবো। তাহলে টাইপ ওয়ানটা কি বলছে, তিন ধরনের টাইপ আছে। আগের যেমন সিকোয়েন্স অফ টেন্সের দ্যাট দিয়ে থাকলে তিন ধরনের নিয়ম আছে, নিয়ম ছিল, এখানেও তিন ধরনের নিয়ম আছে, টাইপ ওয়ান, টাইপ টু আর টাইপ থ্রি। তো টাইপ ওয়ান কেমন হয়, যদি রিয়েল প্রেজেন্ট বা ফিউচার হয়। রিয়েল মানে কি, বাস্তব বা সত্য কথা, বাস্তবের কথা, ঠিক আছে? বর্তমান বা ভবিষ্যতের যদি বাস্তব কথা হয় বা সত্যিকারের কথা হয়, তখন সেটা হচ্ছে টাইপ ওয়ান এর মধ্যে পড়ছে। আর যদি কল্পনাময় বা অবাস্তব বর্তমান বা ভবিষ্যতের কথা হয়, তখন সেটা টাইপ টু ধরবো। আর টাইপ থ্রিটা কি পরে বলছি। যাই হোক, টাইপ ওয়ান বাস্তব বর্তমান বা ভবিষ্যৎ ব্যাপারটা কি দেখো, যদি তুমি আন্তরিকভাবে কাজ করো তাহলে তুমি জীবনে সফল হবে। তাহলে এটা একটা বাস্তব কথা বলছে, যে জীবনে সফল, ভবিষ্যতে তুমি যে সফল হবে সেটা নির্ভর করছে বর্তমানে যদি তুমি সব আন্তরিকভাবে কাজ করো। তাহলে এটা হচ্ছে বাস্তব কথা, এটা বাস্তব বর্তমানের কথা, মানে বর্তমান প্লাস ভবিষ্যৎ দুটোই আছে। বর্তমানে যদি তুমি আন্তরিকভাবে কাজ করো তাহলে ভবিষ্যতে তুমি সফল হবে। তাহলে এই যে কথাটা কিন্তু পুরো কি কথা, এই কথাটা কিন্তু পুরো বাস্তব কথা, এখানে কোনো মিথ্যা কথা নেই, ঠিক আছে? তাহলে এমন যদি বাস্তব কথা থাকে, বর্তমান কাজের ওপর ভবিষ্যতের কাজ নির্ভর করবে, এরকম যদি বাস্তব কথা থাকে, তখন আমরা কি করব, ওই যদি কথাটা যে অংশ, যে ক্লজটুকুতে আছে সেই ক্লজের ভার্বটা করব সিম্পল প্রেজেন্টে, আর যেটা প্রিন্সিপাল ক্লজ আছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর বাদ বাকি যে অংশটুকুতে যে ভার্বটা আছে সেটা সিম্পল ফিউচার করব। তাহলে প্রিন্সিপাল ক্লজের ভার্বটা সিম্পল ফিউচার হবে, আর যদি দিয়ে যে অংশটুকু আছে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট হবে, আর এটা ফিউচার ইনডেফিনিট। তাহলে কি করব, যদি তুমি আন্তরিকভাবে কাজ করো, ইফ ইউ ওয়ার্ক, এটা প্রেজেন্ট টেন্সে হলো সিনসিয়ারলি। ইফ ইউ ওয়ার্ক সিনসিয়ারলি, দেখো প্রিন্সিপাল ইফ দিয়ে যে ক্লজটুকু আছে বা সাবঅর্ডিনেট ক্লজটা আছে তার ভার্বটা সিম্পল প্রেজেন্টে করেছি বা প্রেজেন্ট ইনডেফিনিট, সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম। আর এই অংশটুকু কাল তাহলে কি করব, সিম্পল ফিউচারে করব। এবার দেখো, তাহলে ইংরেজি যদি দিয়ে যদি বাক্য হয় তাহলে ইংরেজি আর দেন দেওয়ার দরকার নেই, এই কমা দিলেই তাহলে মানে চলে আসে। এবার এইটা তাহলে যেহেতু দেওয়ার দরকার নেই, এইটা থেকে করব ইউ, তাহলে এটা কি সিম্পল ফিউচারে হবে, ইউ উইল সাকসিড ইন লাইফ। দেখো ইফ ইউ ওয়ার্ক সিনসিয়ারলি ইউ উইল সাকসিড ইন লাইফ, তাহলে যদি তুমি আন্তরিকভাবে কাজ করো তাহলে তুমি জীবনে সফল হবে। তাহলে এটা বাস্তব কথা। তাহলে যখন এরকম বর্তমান কোনো কথার উপর বা ভবিষ্যতের কোনো কাজ নির্ভর করে, তখন তাহলে আমরা সেটাকে বাস্তব কথা ধরবো। আর বাস্তব কথা হলে ইফ দিয়ে যে ক্লজটা থাকবে সেটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট হবে, আর যেটা ইফ দিয়ে থাকবে না সেই অংশটুকু হবে ফিউচার টেন্সে, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট। ঠিক আছে, এই নিয়মটা বোঝা গেল। এইবার যে কথাটা দিচ্ছি দেখো, যদি তুমি আন্তরিকভাবে কাজ করতে তাহলে তুমি জীবনে সফল হতে, এটা কিন্তু অতীতের কথা বলছে না, এটা এখন আমি বলছি, এখনই এই কথাটা বলছি। ধরো না, কেউ হয়তো
মানে বর্তমানের কথাই বলছি, এখনকার কথা বলছি। যদি হয়তো কেউ আন্তরিকভাবে, এখন কাজ করেনি, ঠিক আছে, আমি তাকে বলছি, হয়তো কোনো কাজ সে কেয়ারলেসলি বা খামখেয়ালি ভাবে করেছে, ঠিক আছে, অগোছালো ভাবে করেছে, আমি তাকে বলছি যে যদি তুমি আন্তরিকভাবে কাজ করতে, মানে এখন কাজ করতে, তাহলে তুমি জীবনে সফল হতে পারতে, ভবিষ্যতে তুমি সফল হতে পারতে। কিন্তু দেখো, এই কথাটা দেখো, সেই এখনকার কথাই বলছি আমি, কিন্তু এটা অতীতের কথা বলছি না যে অতীতে যদি তুমি আগে কাজ করতে। আমি আমি এখনই বলছি যে যদি তুমি আন্তরিকভাবে কাজ করতে, মানে এখন এখন যদি আন্তরিকভাবে তুমি কাজ করতে, এখন যদি যে কাজটা করছো সেই কাজটা যদি তুমি আন্তরিকভাবে করতে, তাহলে তুমি ভবিষ্যতে সফল হতে পারতে। তাহলে আমি বর্তমানের কথাই বলছি, কিন্তু এমন ভাবে বলছি যেন বোঝা যাচ্ছে যে এই কথাটা কিন্তু কাল্পনিক কথা। ইমাজিনারি মানে কাল্পনিক, বা আনরিয়েল মানে অবাস্তব। তাহলে এই কথাটা দেখো আমার একটু কাল্পনিক শোনাচ্ছে। কেন কাল্পনিক শোনাচ্ছে? কারণ বর্তমানে সে কিন্তু আন্তরিকভাবে কাজ করছে না, সে কিন্তু আন্তরিক কেয়ারলেসলি করছে। কিন্তু আমি কল্পনা করে বলছি কি, যে যদি তুমি এই এখন যে কাজটা করছো এই কাজটা যদি আন্তরিকভাবে করতে, তাহলে কিন্তু ভবিষ্যতে তুমি সফল হতে পারতে। কিন্তু সে আদৌ আন্তরিকভাবে করছে না, আমি এটা আমার আমার কল্পনা দিয়ে বলছি, ঠিক আছে। একইভাবে আমি যদি ময়ূর হতাম, আমি তোমাকে আমার নাচ দেখাতাম। আমি এখনকার কথাই বলছি, এখন কিন্তু আমি ময়ূর নয়, ঠিক আছে, কিন্তু আমি বলছি যে আমি যদি ময়ূর হতাম, আমি তোমাকে নাচ দেখাতাম। তাহলে এটা বর্তমানের কথাই বলছে, কিন্তু আমি এটা কল্পনা করে বলছি, ঠিক আছে। এই কথাটা কিন্তু বাস্তব কথা নয়, সত্যি নয়, কারণ ময়ূর আমি হতেই পারবো না, ঠিক আছে। কিন্তু আমি বলছি যে আমি যদি এখন ময়ূর হতাম, তাহলে আমি তোমাকে হয়তো ভবিষ্যতে নাচ দেখাতে পারতাম, বা এখনই নাচ দেখাতে পারতাম। তো এটাও দেখো কাল্পনিক কথা। যদি এখনকার কথা বলা হয়, কিন্তু সেটা কল্পনা করে বলা হয়, তখন সেটা বুঝবে টাইপ টু, ইমাজিনারি বা আনরিয়েল, প্রেজেন্ট বা ফিউচার। এখনকার কথা বলা হচ্ছে, এটাও এখনকার কথা বলা হচ্ছে, কিন্তু এটা বাস্তব কথা। কিন্তু এখানে যে এখনকার কথা বলা হচ্ছে, এটাও প্রেজেন্ট বা ফিউচার, এটাও প্রেজেন্ট বা ফিউচার, কিন্তু পার্থক্য এটা বাস্তব কথা, কিন্তু এটাও কাল্পনিক কথা। তাহলে কাল্পনিক কথা করলে তাহলে নিয়মটা কি? যখন কাল্পনিক হবে তখন এই যদি দিয়ে যে বাক্যটা থাকবে, যে ক্লজটা থাকবে, সেইটা হবে সিম্পল পাস্টে। আর যেটা প্রিন্সিপাল ক্লজ হবে, সেখানে উড, কুড বা মাইট আমরা অর্থ অনুযায়ী ব্যবহার করব, আর তারপর ভার্বের ফার্স্ট ফর্ম দেবো। মোরাল ভার্ব, এই মোরাল ভার্বগুলো হবে বা ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে একটা করা যাক, যদি তুমি আন্তরিকভাবে কাজ করতে, তাহলে এটা সিম্পল পাস্ট হবে, কিন্তু আমি বর্তমানের কথাই বলছি, তবু আমি সিম্পল পাস্ট করব। ইফ ইউ স্টাডিড, সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম। স্টাডিড না, ইফ ইউ ওয়ার্কড সিনসিয়ারলি, ইফ ইউ ওয়ার্কড সিনসিয়ারলি, তুমি যদি আন্তরিকভাবে কাজ করতে, তাহলে তুমি জীবনে সফল হতে পারতে। ইউ, তাহলে এখানে আমরা এই স্ট্রাকচার ইউজ করব, মোরাল ভার্ব, এই মোরাল ভার্বগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করবো, তারপর ভার্ব ফার্স্ট ফর্ম ইউজ করবো। তাহলে এখানে সফল হতে পারতে, পারা কথা বলেছে, তাহলে আমি কুড বা মাইট ইউজ করব, উড ইউজ করব না। যদি এরকম থাকতো, পারতে কথাটা না থাকতো, যদি থাকতো সফল হতে, মানে তুমি যদি আন্তরিকভাবে কাজ করতে, তাহলে তুমি বলে সফল হতে, তাহলে আমি উড ব্যবহার করতাম। কিন্তু এখানে আমি পারা কথা আছে বলে কুড বা মাইট ইউজ করলাম। তাহলে ইউ ধরো, ইউ কুড ইউজ করলাম, মাইটও করতে পারি। ইউ কুড ধরো, মাইট ইউজ করলাম, ইউ মাইট, কুডও করতে পারি, একই ব্যাপার। ইউ মাইট, ভার্বের ফার্স্ট ফর্ম, সফল হওয়া, সাকসিড ইন লাইফ। তাহলে কি হলো? তাহলে যদি বর্তমান বা ভবিষ্যতের কোনো কথা যদি অবাস্তব বা কাল্পনিক হয়, তখন আমরা ইফ দিয়ে যে ক্লজটা আছে সেটার ভার্বটা করব পাস্ট টেন্স, সিম্পল পাস্ট। আর যেটা মেন ক্লজ থাকবে বা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার ভার্বটা কি করব,
এই মোডাল ভার্ব গুলোর মধ্যে যে কোনো একটা দেবো আর ভার্বের ফার্স্ট ফর্ম দেবো অর্থ অনুযায়ী। আবার এটা করি, আমি যদি ময়ূর হতাম, আমি ময়ূর নয়, এটা আমি কল্পনা করছি। ইফ আই, আচ্ছা হওয়া ইংরেজি বি ভার্ব, কিন্তু একটা জিনিস শোনো, আমি ময়ূর হব না কাল্পনিক কথা, এখানে ওয়াজ হওয়ার কথা, কিন্তু এটা কাল্পনিক কথা বলে এখানে ওয়্যার ব্যবহার করা হবে। ইফ আই ওয়্যার আ বার্ড, তাহলে এরকম যদি কাল্পনিক কথা হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে না, কিন্তু পাস্ট টেন্স হবে, উপরন্তু সিম্পল পাস্ট হবে, উপরন্তু কি এই এটা সিম্পল পাস্ট হবে, উপরন্তু কি ভার্বটাও সিঙ্গুলার সাবজেক্টের পর প্লুরাল ভার্ব বসবে, সিঙ্গুলার সাবজেক্ট পর সিঙ্গুলার ভার্ব বসবে না। ঠিক আছে, কখন? না যখন কাল্পনিক কথা থাকবে। ইফ আই ওয়াজ বসার কথা, কিন্তু এখানে ওয়্যার বসেছে, যেহেতু এটা কল্পনা বোঝাচ্ছে। ইফ আই ওয়্যার আ বার্ড নয়, ইফ আই ওয়্যার আ পিকক, ইফ আই ওয়্যার আ পিকক, তাহলে কি করতাম, আমি তোমাকে আমার নাচ দেখাতাম। তাহলে দেখাতাম, এখানে পারা কথা দেয়নি, তাহলে কুড বা মাইট ইউজ করবো না, উড ইউজ করবো। আই উড শো, আই উড শো, দেখাতাম, কাকে দেখাতাম? তোমাকে। আই উড শো ইউ, আমার নাচ, মাই ড্যান্স। তাহলে আমি যদি ময়ূর হতাম, আমি তোমাকে আমার নাচ দেখাতাম। ইফ আই ওয়্যার আ পিকক আই উড শো ইউ মাই ড্যান্স। ঠিক আছে, এখানে দেখো কাল্পনিক কথা বলে ইফ দিয়ে যে ক্লজটা হয়েছে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, আর প্রিন্সিপাল ক্লজটা এই মোডাল ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়েছে, মোডাল ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো টাইপ 1 আর টাইপ 2 আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি এই এই ভিডিওটা মানে একটু আগে দিয়ে আরেকবার দেখো। এবার আমি টাইপ 3টা বোঝাবো। আচ্ছা, টাইপ 3টা বোঝানোর জন্য আমি টাইপ 2টা রাখছি, এইটা মুছে দিচ্ছি, কারণ টাইপ 2 থেকে টাইপ 3টা বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, টাইপ 3টা কি, দেখো একই বাক্য লিখেছি, টাইপ 2 তে যে সেন্টেন্স লিখেছি এখানেও সেই সেন্টেন্স লিখেছি, কিন্তু পার্থক্য আছে। দেখো, যদি তুমি আন্তরিকভাবে কাজ করতে তাহলে তুমি জীবনে সফল হতে পারতে। হতে পারতে আর হতে কথাটা একই ব্যাপার। আচ্ছা, হতে পারতে না দিলে আবার বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে দুটো সেন্টেন্স একই, কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা শোনো।
এখানে কি বললাম, যদি তুমি আন্তরিকভাবে কাজ করতে তাহলে তুমি জীবনে সফল হতে পারতে। এটা কিন্তু আমি বর্তমানের কথাই বলছি, যে যদি তুমি এখন এখন কিন্তু তুমি আন্তরিকভাবে কাজ করছো না, কিন্তু আমি বলছি কি, যদি তুমি এখন এই আন্তরিকভাবে কাজ করতে তাহলে তুমি ভবিষ্যতে সফল হতে পারতে। তাহলে এটা কিন্তু দেখো, এটা কিন্তু বর্তমানের কাল্পনিক কথা, অতীতের নয়। আমি এখনকার কথাই বলছি, তো ওই জন্য লেখা হচ্ছিল কি, দেখো, ইমাজিনারি প্রেজেন্ট বা ফিউচার। এটা কিন্তু বর্তমানের কাল্পনিক কথা, কিন্তু বর্তমানে। আর এখানে কথাটা এইরকম ভাবে বুঝবে, যদি তুমি আন্তরিকভাবে কাজ করতে তাহলে তুমি জীবনে সফল হতে পারতে। মানে আমি এইবারে যে কথাটা বলছি একই কথা লিখেছি, কিন্তু এইবারে আমি যেটা বোঝাতে চাইছি, এটা অতীতের কথা বোঝাতে চাইছি, এটা এখনকার কথা নয়, এখনকার কল্পনা কল্পনা করে বলছি না। অতীতে হয়তো কেউ, এখন হয়তো যে কেউ কাজ করছে, আন্তরিকভাবে কাজ করছে না, তাকে আমি এই কথাটা বলতে পারি, যদি তুমি আন্তরিকভাবে কাজ করতে তাহলে তুমি জীবনে সফল হতে পারতে। তখন এটা হয়েছিল কি, টাইপ 2, ইমাজিনারি প্রেজেন্ট বা ফিউচার। কিন্তু আমি যদি অতীতে কেউ একজন, মানে অনেক আগে কেউ কেউ একজন হয়তো আন্তরিকভাবে কাজ করেনি, তখনকার আমি কল্পনা করছি, তখনকার কথাটা কল্পনা করছি, যে যদি তুমি আগে আন্তরিকভাবে কাজ করতে তাহলে তুমি এখন, মানে তখনকার থেকে এখন কি ভবিষ্যৎ, তাহলে তুমি ভবিষ্যতে কি সফল হতে পারতে। তাহলে দেখো, এই যে কথাটা বলছি এটা কিন্তু এখনকার কল্পনা নয়, আগে হয়তো এই কাজটা করা হয়ে গেছে, আমি আগেকার কথাই বলছি। এটাও কাল্পনিক কথা। ওই জন্য লেখা রয়েছে কি, দেখো, ইমাজিনারি পাস্ট, ইমাজিনারি বা আনরিয়েল পাস্ট, মানে কাল্পনিক বা অবাস্তব অতীত। এখানে তাহলে কি, এই কথাটা কি বোঝাচ্ছে, যদি তুমি আন্তরিকভাবে কাজ করতে, সেটা এখন নয়, আগে, যদি তুমি আন্তরিকভাবে কাজ করতে, মানে অতীতে, তাহলে তুমি জীবনে সফল সফল হতে পারতে। তাহলে এই এই কাল্পনিক কথাটা কিন্তু এখনকার কথা নয়, এটা অতীতের কথা বলছি। যখন অতীতের কথা হবে তখন সেটা হবে টাইপ 3। ঠিক আছে, ওই অতীতের কাল্পনিক কথা। যদি বর্তমানের কাল্পনিক কথা হয় সেটা হবে টাইপ 2। তাহলে এটা হচ্ছে টাইপ 3, অতীতের কাল্পনিক কথা। তাহলে অতীতের কাল্পনিক কথা হলে যদি কথাটা যে ক্লাসে থাকবে সেটা হবে, সেই ক্লাসের ভার্বটা হবে পাস্ট পারফেক্ট, আর প্রিন্সিপাল ক্লাসের ভার্বটা হবে সেই মোডাল ভার্বই বসবে। কিন্তু তারপরে আগের বারে কি হয়েছিল, মোডাল ভার্বের পর ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছিল টাইপ 2-তে, এখানে হবে মোডাল ভার্বের পর হ্যাভ হবে আর ভার্বের থার্ড ফর্ম হবে। মানে অর্থাৎ এখানে মোডাল ভার্বের সঙ্গে সিম্পল ইনফিনিটিভ হবে, এখানে মোডাল ভার্বের সঙ্গে পারফেক্ট ইনফিনিটিভ হবে। তাহলে দেখা যাক, যদি তুমি আন্তরিকভাবে কাজ করতে, ইফ ইউ, পাস্ট পারফেক্টের গঠন নিয়ম কি, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম, ইফ ইউ হ্যাড ওয়ার্কড সিনসিয়ারলি। তাহলে পাস্ট পারফেক্ট হলো, এবার ওইটা কি হবে, এই স্ট্রাকচার হবে। তাহলে ইউ সফল হতে পারতে, ইউ কুড, তারপরে হ্যাভ দিলাম, পারতে আছে ওই জন্য কুড বা মাইট ইউজ করতে পারি, আমি কুড ইউজ করলাম, ইউ কুড হ্যাভ। যদি শুধু থাকতো সফল হতে তাহলে আমি উড ব্যবহার করতাম, ইউ কুড হ্যাভ। এবারে কুড, কুড দিলাম, তারপরে হ্যাভ দিলাম, এবার ভার্বের থার্ড ফর্ম দেবো, সফল হওয়া, সাকসিডেড, সাকসিডেড ইন লাইফ। তাহলে কি, যদি কোনো কথা অতীতের কল্পনা বোঝায়, অর্থাৎ ইমাজিনারি পাস্ট বোঝায়, তখন আমরা কি করব, ওই যদি দিয়ে যে অংশটুকু আছে ওইটা পাস্ট পারফেক্ট করব, আর বাদ বাকি অংশটা এই স্ট্রাকচার করব। দেখো, এই স্ট্রাকচার করেছি, ইফ ইউ হ্যাড ওয়ার্কড সিনসিয়ারলি ইউ কুড হ্যাভ সাকসিডেড ইন লাইফ। তো আগের, একটু আগে আমি দ্যাট দিয়ে থাকলে, কমপ্লেক্স সেন্টেন্স থাকলে সিকোয়েন্স অফ টেন্সের নিয়মটা কেমন ব্যবহার হয় বললাম। আর এই আহ, আহ, আর তারপরে এই কন্ডিশনাল সেন্টেন্সের স্টার্টিং উইথ ইফ, যদি এইরকম শর্তমূলক বাক্য যদি ইফ দিয়ে শুরু হয়, ইফ দিয়ে শুরু হয়, তখন কিভাবে আমরা টেন্স ব্যবহার করতে হয় সেটি জানলাম। তাহলে বিশেষত আমরা এখানে টেন্সটা সম্পর্কেই জানছি। আর টেন্সের এই যে ধারাবাহিকতা, দেখো, এই টেন্সের ইফ দিয়ে থাকলে, এই যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এই যে টেন্স, বিভিন্ন টেন্স ব্যবহার করা হচ্ছে, টেন্সের একটা নির্দিষ্ট ধারাবাহিকতা আছে, এইটাকেই বলা হয় কিন্তু সিকোয়েন্স অফ টেন্স, যেটা দ্যাট এর ক্ষেত্রেও দেখেছি, এই ইফ এর ক্ষেত্রেও দেখেছি। তাহলে এই ট্রান্সলেশন রিলেটেড সিকোয়েন্স অফ টেন্সের আমি ক্লাসটা
বোঝালাম, মানে এই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশনের ক্ষেত্রে এই নিয়মগুলো কিন্তু ফলো করতে হয়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। আর যদিও আমি সিকোয়েন্স অফ টেন্সটা এখানে যা করেছি কিন্তু যথেষ্ট, মানে এখান থেকে কিন্তু এই ধরনের বাক্য কিন্তু অবজেক্টিভেও থাকে, এরর কারেকশনে থাকে, তাহলে এইগুলো অবজেক্টিভ কোয়েশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যেহেতু ট্রান্সলেশনস এর ক্ষেত্রেও এইগুলো ভুল হয়, বাংলায় এইরকম বাক্য দেওয়া থাকলে অনেকের ইংলিশ লিখতে ভুল হয়। তো তাহলে আমি এটা আজকে যে ক্লাসটা করালাম সিকোয়েন্স অফ টেন্সের, এটা কিন্তু দুটো ক্ষেত্রেই উপযোগী হবে। এক হচ্ছে অবজেক্টিভের ক্ষেত্রে এরর কারেকশন থাকলে তখন এই ভুলগুলো করা যাবে না, এই যে টেন্সের ভুলগুলো করা যাবে না, আমি যে টেন্স যেখানে ব্যবহার করতে বললাম সেই টেন্স সেখানে ব্যবহার করতে হবে। আর রাইটিং এর ক্ষেত্রে বা ট্রান্সলেশনের ক্ষেত্রে তো কিভাবে করতে হয় বাংলা থেকে ইংলিশ আমি বোঝালাম। ঠিক আছে, তো সিকোয়েন্স অফ টেন্সের যে পার্ট 5 সম্ভবত ভিডিওটা, তাহলে এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।